প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার 2026 পরীক্ষার্থীদের জন্য সংসদ নির্দেশিত মডেল কোশ্চেন পেপার আলোচনা করব বলে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে আমরা ইতিপূর্বে সেই সংসদ নির্দেশিত মডেল কোশ্চেন পেপার থেকে প্রথম দুটি সেট আলোচনা করেছি। তো আজকে শুধু ব্যাকরণের উপর আলোচনা করব, কারণ যে তোমরা গদ্য পদ্য নাটক এবং সাহিত্যের ইতিহাস তোমরা যদি একটু ভালোভাবে পড়ো তাহলে কিন্তু সহজে আয়ত্ত করতে পারবে, কিন্তু ব্যাকরণটা একটু তোমাদের কাছে কিছুটা হলেও একটু টাফ মনে হয়। তো সেজন্য আমি তোমাদের ব্যাকরণটাই আলোচনা করে দিচ্ছি, অর্থাৎ কারক, সমাস এবং প্রত্যয়। তো আজকের মূল আলোচ্য বিষয় হলো সমাস। তো আমি বলবো তোমরা খুব গুরুত্ব সহকারে এই সংসদ নির্দেশিত এই মডেল কোশ্চেন পেপার যেগুলো সলভ করা হচ্ছে সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখে নাও। দেখো, সংসদ নির্দেশিত মডেল কোশ্চেন পেপার 2026 আজকের সমাস আলোচনা। দেখো, প্রথম প্রশ্ন যে সমাস শব্দের ব্যুৎপত্তি কি? দেখো উত্তর, সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম্পূর্বক অজধাতু যোগ ঘং প্রত্যয়। সমাস শব্দের অর্থ সংক্ষিপ্তকরণ। 2 নম্বর প্রশ্ন, সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য কি? দেখো, সন্ধি হলো দুটি বর্ণের মিলন, যেমন বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। আর সমাস হলো দুই বা ততোধিক পদের মিলন, যেমন বিদ্যায়া আলয় সমান সমান বিদ্যালয়। 3 নম্বর প্রশ্ন, সমাস কখন হয়? দেখো, দুই বা ততোধিক পদ অর্থগত সম্পর্ক বজায় রেখে একত্রিত হয়ে একটি পদে পরিণত হয়, তখনই সমাস হয়। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর, সমস্ত পদ কাকে বলে? দেখো, সমাস প্রক্রিয়ার মাধ্যমে ব্যাসবাক্য থেকে পদগুলি মিলিত হয়ে যে একটি নতুন পদ গঠিত হয় তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। 5 নম্বর, সমস্যমান পদ কাকে বলে? দেখো, যে পদগুলি মিলিত হয়ে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। 6 নম্বর, বিগ্রহ বাক্য কি? দেখো, সমস্ত পদকে ভেঙে তার অর্থ ব্যাখ্যা করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে বিগ্রহ বাক্য বা ব্যাসবাক্য বলে। 7 নম্বর, পাণিনীয় সম্প্রদায়ের মতে সমাস কত প্রকার? দেখো, পাণিনীয় সম্প্রদায়ের মতে সমাস মূলত 4 প্রকার, যথা অব্যয়ীভাব, তৎপুরুষ মানে যার অন্তর্ভুক্ত কর্মধারায় ও দ্বিগু, দ্বন্দ্ব এবং বহুব্রীহি। তারপর 8 নম্বরে যাচ্ছি। 8 নম্বর, কর্মধারায় সমাস কাকে বলে? দেখো, যে তৎপুরুষ সমাসের সমস্যমান পদগুলি সমানাধিকরণ অর্থাৎ বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন হয় তাকে কর্মধারায় সমাস বলে। 9 নম্বর, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো কৃতাকৃতম। দেখো, ব্যাসবাক্য কৃতঞ্চ তৎ অকৃতঞ্চ এটি সাধারণ কর্মধারায় সমাস। 10 নম্বর, নীলম উৎপলম এক্ষেত্রে কোন সমাস হবে? দেখো, নীলম উৎপলম সমান সমান নীলোৎপলম এক্ষেত্রে সাধারণ কর্মধারায় সমাস হবে। 11 নম্বর, একটি বর্ণবাচক পদের সঙ্গে আর একটি বর্ণবাচক পদের কোন সমাস হয়? দেখো, একটি বর্ণবাচক পদের সঙ্গে আর একটি বর্ণবাচক পদের কর্মধারায় সমাস হয়, যেমন নীলোশ্বাসৌ লোহিতশ্চেতি সমান সমান নীল ও লোহিত। 12 নম্বর, কর্মধারায় সমাস কয় প্রকার এবং কি কি? দেখো, কর্মধারায়স চতুর্বিধ অর্থাৎ কর্মধারায় সমাস 4 ভাগে বিভক্ত, যথা উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায় আর মধ্যপদলোপী কর্মধারায়। তারপর 13 নম্বরে যাচ্ছি। 13 নম্বর, দ্বিগু সমাস কাকে বলে? দেখো, সংখ্যাপূর্ব দ্বিগু অর্থাৎ যে কর্মধারায় সমাসে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে তাকে দ্বিগু সমাস বলে, যেমন পঞ্চবটী। 14, সমাহার বোঝালে দ্বিগু সমাসে কোন লিঙ্গ হয়? দেখো, সমাহার বোঝালে দ্বিগু সমাসে সাধারণত ক্লীবলিঙ্গ হয়, যেমন ত্রিভুবনম। তারপর 15 নম্বর, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো পঞ্চবটী ত্রিলোকী। দেখো, প্রথমে পঞ্চবটী, পঞ্চানাং বটানাং সমাহার এটা হলো সমাহার দ্বিগু। তারপর ত্রয়ানাং লোকানাং সমাহার
এটা হলো সমাহার দ্বিগু। দেখো এখানে একটা সমাহার শব্দটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা এখানে হবে না। তারপর 16 নম্বর, দ্বন্দ্ব সমাসের প্রয়োগ কখন হয়? দেখো যখন দুই বা ততোধিক পদের প্রত্যেকটির অর্থই প্রধান থাকে তখন তাদের মধ্যে সংযোগ বোঝাতে দ্বন্দ্ব সমাস ব্যবহৃত হয়, যেমন মাতা পিতরু। তারপর আমরা 17 নম্বরে যাচ্ছি। 17 নম্বর, দ্বন্দ্ব সমাসে চ শব্দের অর্থ কি কি? দেখো চ শব্দের 4টি অর্থ আছে, যথা সমুচ্চয়, অন্যাশ্চয়, ইতরেতর যোগ এবং সমাহার। তবে দ্বন্দ্ব সমাসে কেবল ইতরেতর যোগ ও সমাহার অর্থেই চ ব্যবহৃত হয়। তারপর 18 নম্বর, ধব ক্ষদিরৌ শব্দে কোন সমাস হয়েছে? ব্যাজবাক্য সহ নির্ণয় করো। দেখো ধব ক্ষদিরৌ পদে ইতরেতর দ্বন্দ্ব সমাস হয়েছে, এর ব্যাজবাক্য হল ধবশ্চ ক্ষদিরশ্চ। 19, ইতরেতর দ্বন্দ্ব সমাসের 2টি উদাহরণ দাও। দেখো রাম ও লক্ষ্মণৌ, এটাকে ব্যাজবাক্য করলে হয় রামশ্চ লক্ষ্মণশ্চ। তারপরে পিতা পুত্র, এটাকে ব্যাজবাক্য করলে হয় পিতা চ পুত্রশ্চ। তারপরে 20, ব্যাজবাক্য সহ সমাস নির্ণয় করো মাতা পুত্রৌ। দেখো মাতা পুত্রৌ, এটাকে ব্যাজবাক্য করলে হয় মাতা চ পুত্রশ্চ, আর সমাসটা হয় ইতরেতর দ্বন্দ্ব সমাস। 21, বহুব্রী সমাস কাকে বলে? দেখো যে সমাসে সমস্যমান পদগুলির কোনোটির অর্থ প্রধান না হয়ে অন্য একটি পদের অর্থ প্রধান হয় তাকে বহুব্রী সমাস বলে। তারপর 22 নম্বরে যাচ্ছি। 22 নম্বর, দেখো শেষ বহুব্রীহি, এটি কোন জাতীয় সূত্র? শেষ শব্দের অর্থ কি? দেখো এটি একটি অধিকার সূত্র। এখানে শেষ বলতে বোঝায় প্রথমা বিভক্তি, অর্থাৎ বহুব্রীহি হল প্রথমান্ত পদের সমাস। 23 নম্বর, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো গন্তুকাম। দেখো গন্তুং কাম যস্য স, এটা হলো ব্যাসবাক্য, সমান সমান গন্তুকাম, বহুব্রীহি সমাস। 24, ক্ষণে জন্ম যস্য স, সমাসবদ্ধ পদটি কি? কোন সমাস হয়েছে? দেখো সমাসবদ্ধ পদটি হলো ক্ষণজন্মা। ক্ষণে জন্ম যস্য স, এটাকে সমাসবদ্ধ করলে হয় ক্ষণজন্মা, আর এখানে বেদীকরণ বহুব্রীহি সমাস হয়েছে। 25, বেদীকরণ বহুব্রীহি কি? উদাহরণ দাও। দেখো যে বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যের পদগুলি বিভিন্ন বিভক্তিযুক্ত হয় তাকে বেদীকরণ বহুব্রীহি বলে। উদাহরণ বিনা পানি, ব্যাসবাক্য করলে কি হয়? বিনা পানৌ ইয়াস্যাসা। তো বন্ধুরা, আজকে উচ্চ মাধ্যমিক সংসদ নির্দেশিত মডেল কোশ্চেন পেপার থেকে শুধুমাত্র সমাসের উপর যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলো আমি তোমাদের আজকে সমাধান করে দিলাম। তোমরা যথাসম্ভব এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। নেক্সট ভিডিও আসবে কারক। তোমরা চোখ রাখো নিগম সুধার সংস্কৃত চ্যানেলে। ধন্যবাদ।